নমস্কার, সকলকে স্বাগত জানাবো সিটিভিএনে এবং আমার পড়ুয়া বন্ধুদের বিশেষত স্বাগত জানাবো, কারণ এটা তোমাদের অনুষ্ঠান এডুকেশন অনলাইন। আর এই অনুষ্ঠান আমাদের প্রতিদিনের তোমাদের জন্য। করোনা আবহ থেকেই তোমরা জানো যে শুরু হয়েছে এবং এতটাই রেসপন্স পাওয়া গিয়েছে তোমাদের কাছ থেকে, সে কারণেই আজও আমরা এই অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাচ্ছি 1 ঘন্টা করে অনলাইনে। আমাদের সঙ্গে বসেই তোমরাও পড়াশোনা করো এবং আজ আমাদের সঙ্গে কোন ম্যাম রয়েছেন আগে সেটা আলাপ করাবো এবং তারই পাশাপাশি কি সাবজেক্টের ওপর পড়াশোনা হবে। আজ তোমাদের সবার পছন্দের সাবজেক্ট কম্পিউটার সায়েন্স। আমরা জানি যে ছোট থেকেই কম্পিউটার এই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকের পছন্দের তালিকায় থাকে এবং বড় পর্যন্ত। তাই কম্পিউটার সায়েন্স এবং আমাদের সঙ্গে রয়েছেন ম্যাম মিত্রা তিথি দে। আপনাকে অনেক অনেক স্বাগত জানাবো এবং আপনার কাছ থেকে স্টুডেন্টসরা আজ অনেক কিছু জানতে পারবে হোপফুলি। তো একেবারে আপনার কাছেই চলে যাই, স্টার্ট করা যাক। নমস্কার, আমি মিত্রা তিথি দে। আপনি ফার্স্টে ইন্ট্রোডিউস করে দিলেন। আমি কম্পিউটার সায়েন্স পড়াবো এবং শুরুতেই সেটা হচ্ছে সিটিভিএনকে মানে ভীষণভাবে কনগ্রাচুলেট করতে চাই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। এবং এই যে পরিস্থিতিতে যখন করোনার সময় শুরু এবং তারপরও এতদিন ধরে যে চলছে অনুষ্ঠানটি, ভীষণভাবেই ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। খুবই উচ্চ মানের অনুষ্ঠান হয় এখানে, ভীষণই ভালো লাগছে এটা দেখে। কোথা থেকে শুরু করব আজকে? হ্যাঁ, আমরা কম্পিউটার সায়েন্সের কিছু টপিক নেব, যেটা হচ্ছে সি প্রোগ্রাম, সেটা হচ্ছে কোডিং। ওকে, কোডিং থেকে শুরু করব। কোডিংয়ে এবার অনেক ল্যাঙ্গুয়েজ আমাদের আছে, তার মধ্যে যেটা থেকে অ্যাকচুয়ালি স্কুল লেভেলে মানে 11-12 তো বটেই, এবং পরে যখন গ্র্যাজুয়েশনে পড়ানো হয়, সেটা বিএসসি হোক, বিটেক হোক, বিসিএ বা যে কোনো মানে সব জায়গাতেই যে ল্যাঙ্গুয়েজটা না শিখলেই নয়, সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। তাই সিটা শিখতেই হবে এবং সেই সি এরই কিছু ক্লাস মানে কিছু টপিক আর কি আজকে ক্লাসে পড়াবো। শুরুর দিকের একদম সি মানে সেটা একদম স্টার্টিংয়ে, এবং সিটা কিভাবে কাজ করবে, কিভাবে কোডিং আমাদের করতে হয় সেই জিনিসগুলো শিখবো। ওকে, ঠিক আছে, একটু স্ক্রিনে দেখাবেন। একে একে আমরা স্টার্ট করব। না, স্লাইডটা পিডিএফটা যেটা। ওকে, এগুলো কি? এর আগে একদম ফার্স্ট স্লাইড একটু যান। ওকে, এটাই কি ফার্স্ট স্লাইড? না না না, ওকে, আরও আগে আছে একটু দেখুন। এই পরেরটা, ওকে, সেকেন্ড স্লাইডটা, এই পরেরটা যেতে হবে। এর পরেরটা হ্যাঁ, দেবো তো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখানে ফার্স্টে কোডিং তো আমরা শিখবোই ডেফিনেটলি, বাট তার আগে কেন কম্পিউটার সায়েন্স পড়বো সেটা আমি একটু সামারাইজ করার চেষ্টা করেছি। অবশ্যই এই কটা জিনিসের বাইরেও অনেক কিছুই করা যায় কম্পিউটার সায়েন্স পড়ে, এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে মানে কম্পিউটার না জানলেই প্যান্ডেমিকে কি করে পড়াশোনা যে হতো বা অন্যান্য সব কাজ হতো, যেটা হচ্ছে আইটিতে বা অন্যান্য ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম সব কিছুতেই মানে কম্পিউটারটা আমাদের জানতেই হবে, সেটা কম্পিউটার সায়েন্স পড়ি বা না পড়ি। তো আপাতত এখানে আমরা মোটামুটি কেন কম্পিউটার সায়েন্স পড়বো কিছু অ্যাপ্লিকেশন রেখেছি। তার মধ্যে অবশ্যই আমরা রিসার্চার হতে পারি, আমরা টিচার হতে পারি, প্রফেসর হতে পারি, এবং সে সাথে বিজনেস অ্যানালিস্ট হতে পারি বা সিস্টেম অ্যানালিস্ট হতে পারি, ওয়েব ডেভেলপার হতে পারি। আজকের যুগে যে কোনো প্রেডিকশন, যে কোনো কিছু ওয়েদার প্রেডিকশন হোক বা যে কোনো রেজাল্ট প্রেডিকশন, অনেক কিছুই কিন্তু আমরা কম্পিউটার সায়েন্সের অ্যাপ্লিকেশন হিসেবেই করতে পারি। অপরিহার্য হয়ে গেছে। অপরিহার্য, এবং মানে আরও দিন দিন কম্পিউটার সায়েন্সের বিভিন্ন যেহেতু ফিল্ড আছে, এইটা কিন্তু কাজে মানে লাগবেই, এবং কম্পিউটার সায়েন্স পড়াশোনা করলে অবশ্যই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ফিল্ডে অবশ্যই কিন্তু প্রত্যেকের উপকার হবে। একদম, চলে যাবো পরের স্লাইডে। একদম একদম। সো ফার্স্টে আমরা লিখেছি হোয়াট ইজ কোডিং। তো এখানে যেটা লেখা আছে, কোডিং ইন দ্য সিম্পলেস্ট অফ টার্মস ইজ টেলিং আ কম্পিউটার হোয়াট ইউ ওয়ান্ট টু ডু অ্যান্ড হুইচ ইনভলভস টাইপিং ইন স্টেপ বাই স্টেপ কমান্ডস ফর দ্য কম্পিউটার টু ফলো। মানে কম্পিউটারকে আমরা স্টেপ বাই স্টেপ ফর্মে বলবো যে কিভাবে কোনো একটা প্রোগ্রাম করতে হবে, মানে কোডিং মিনস প্রোগ্রাম। এবার কম্পিউটার তো কিছু বোঝে না, কম্পিউটারের নিজস্ব ইন্টেলিজেন্স বলে কিছু নেই, তাকে আমাদের ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে স্টেপ বাই স্টেপ ওয়েতে বোঝাতে হবে যে তুমি এই কাজটার পর এই কাজটা করো। সো কোডিংয়ের বেসিক স্টেপ হচ্ছে কিছু সিনট্যাক্স, যে ল্যাঙ্গুয়েজে লিখছি
সেই ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা ফার্স্টে জানতে হবে। যেমন আজকে সি পড়াবো, সি এর সিনট্যাক্স ফার্স্টে শিখতে হবে, এবং তারপরে সেটা হচ্ছে সি একবার জানা থাকলে সি প্লাস প্লাস, জাভা, পাইথন যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা যাবে। সি ইজ দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস। সিটা সবচেয়ে প্রিমিটিভ, সিটা আগে ভালো করে জানতে হবে, দেন আমরা বাকিগুলো আস্তে আস্তে শিখবো। তো কোডিং কি সেটা আই থিঙ্ক বোঝা গেল এই লাইনটা পড়ে। যদি বোঝা না যায় আজকের ক্লাসে একটু মন দিয়ে ফলো করলেই বোঝা যাবে বাকিটা। সো কোডিং কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকের যুগে যে আমরা স্মার্টফোন ইউজ করছি, এই যে ট্যাব ইউজ করছি, কম্পিউটার তো বটেই, ল্যাপটপ বা যে কোনো ফিল্ডে বা যে কোনো ওয়েবসাইট যেদিকে তাকাবো, যে মেশিন, অটোমেটিক যে সমস্ত মেশিন, সব কিছুর পেছনেই কিন্তু কোনো না কোনো ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামটা লেখা আছে, না হলে কিন্তু কাজটা করা সম্ভব ছিল না। আর কোডিংয়ে সবচেয়ে বলার সেটা হচ্ছে সি কোড হোক বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ হোক, স্টুডেন্টদের যেটা শুরুতে প্রবলেম হয় যে বাবা কি কঠিন, কত কিছু লেখা, কত সিনট্যাক্স, এটা একটা সমস্যা হয়। সেই জন্য আমি যেটা বলবো ভীষণ মজার, যে কোডিং জানে সে অ্যাকচুয়ালি তার কিছু আটকাবে না। আর যারা ম্যাথ একটু ভালোবাসে তাদের তো কোডিং ভীষণ ভালো লাগবে। তো আর একটা যেটা কথা সেটা হচ্ছে পরীক্ষায় অনেক স্টুডেন্টের এসে প্রশ্ন থাকে যে যেগুলো ক্লাসে করাচ্ছেন শুধু কি সেইগুলোই আসবে পরীক্ষায়, এরকমটা নয়। ম্যাথামেটিক্সে যেমন হয় যে একটা দুটো আমরা টপিক ধরে তার কিছু অঙ্ক করিয়ে দিই, সেরকম কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও মানে কোনো একটা ধরা যাক লুপ বা ইফেলস, স্ট্রাকচার, এরকম কিছু পার্ট আছে, চ্যাপ্টার আছে আমাদের, সেরকম চ্যাপ্টারগুলোয় কয়েকটা প্রোগ্রাম শিখিয়ে দেওয়া হয় ক্লাসে বা বইতে থাকে। সেইগুলো যদি ভালো করে বুঝি তাহলে যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। যেমন কি ক্যালকুলেটর দেখতে পাই চোখের সামনে, এসি, মাইক্রোওয়েভ, এভরিথিং, মানে যে কোনো জিনিসে মেশিনের পেছনে কিন্তু কোনো না কোনো কোডিং আছে, ঠিক আছে? তো সেই জন্য মানে আমাদের চারপাশে যে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, সেইগুলোকে লিখতে গেলে, সেগুলোকে দিয়ে কাজ করাতে গেলে অবশ্যই কিন্তু কোডিংটা ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইড। সো কোডিং শেখানোর আগে সবার আগে সেটা হচ্ছে কোডিং তো কোনো একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, মানে সিনট্যাক্সটা জানতে হবে। তো সিনট্যাক্সটা জানার আগে মানে কয়েকটা স্টেপ বাই স্টেপ জিনিস ফলো করতে হয়, সেটা হচ্ছে আমি কিসের প্রোগ্রাম লিখতে চাই। আমরা যখন ফার্স্টে ছোটোবেলায় অঙ্ক শিখতাম, তা শুরুতে জেনারেলি সবাই যোগের প্রোগ্রাম শিখি, মানে যোগের অঙ্ক বা এরকম শিখি, যোগ বিয়োগ গুণ ভাগ, বেসিক যে অ্যারিথমেটিক অপারেশনগুলো আমাদের থাকে। তো সেই জন্য আমি আজকে ঠিক করেছি একদম ফার্স্টে ধরে নিচ্ছি আমরা কেউ জানি না ল্যাঙ্গুয়েজ, কোনো কোডিং জানি না, সিএ কীভাবে A+B+C করতে হয় সেটা শেখাবো। এবার তার আগে একটা জিনিস শিখতে চাই, সেটা হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্টটা সেটা হচ্ছে ফ্লোচার্ট মানে একটা প্রবলেমের স্টেপ বাই স্টেপ পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। জেনারেলি যখন কোনো ল্যাঙ্গুয়েজ আমরা জানি না বা জানি, দুটোই ধরে নিলাম, যে নতুন কেউ দেখছে, যে ডেভেলপার বা যে কোডটা লিখছে, সে তো জানে যে ব্যাকগ্রাউন্ডে কী চলছে কাজটা, বাট সেটা যখন কাউকে বোঝাতে হয়, সেটা যখন জানে না অন্যজন যে কিসের কাজ হচ্ছে, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেখলে অনেক সহজে বোঝা যায়। সেই জন্য আমরা যেটা করি, প্রোগ্রাম লেখার আগে লজিকটা ফার্স্টে ভেবে নিই। যেমন A+B+C, এইটার লজিকটা কি হওয়া উচিত? প্রথমে A, B, C তিনটে ভ্যালু আমাদের নিতে হবে, ঠিক আছে? সেই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনপুট নেওয়া। ইনপুট নেওয়ার পর কাজ হচ্ছে কম্পিউটেশন, মিনস A+B+C ভ্যালু তিনটে যোগ করে অন্য কোনো একটা জায়গায় রাখতে হবে। এই জায়গা মিনস ভেরিয়েবল, এই টার্মগুলো আস্তে আস্তে কিন্তু এবার আসবে, ঠিক আছে? এবার এই যে যোগফলটা, সামেশনটা, এইটাকে আমার যোগ তো করলাম, কোথাও একটা স্টোরড হলো, বাট সেটাকে যদি আমি শো না করাই তাহলে তো দেখতে পাবো না। লাইক ক্যালকুলেটর ইউজ করছি, 1+2+3 আমি প্রেস করেছি, ডিসপ্লে যদি না করাই তাহলে তো আমরা দেখতে পাবো না যে অ্যাডেড রেজাল্টটা কি হলো, রাইট? সেই জন্য প্রথম কাজ ইনপুট নেওয়া তিনটে ভ্যালু, দেন কম্পিউটেশন, দেন ডিসপ্লে অর শো অর আউটপুট। তো এখানে ফ্লোচার্টে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কিছু সিম্বলস আছে। প্রথমটা আছে হচ্ছে ওভাল শেপড, যেটা দিয়ে আমরা ফ্লোচার্টটা শুরু করব এবং শেষ করব, স্টার্ট অর এন্ড, ঠিক আছে? দেন হচ্ছে অ্যারো। অ্যারো মিনস এই স্টেপের পর এই স্টেপে যাও, এই স্টেপের পর সেই স্টেপে যাও, এরকমভাবে স্টেপ বাই স্টেপ অ্যারো। দেন হচ্ছে ইনপুট অর আউটপুট, আমি যেটা বললাম যে প্রথমে ভ্যালুগুলো ইনপুট নিতে হবে, দেন সেটাকে কম্পিউটেশন করার পরে ডিসপ্লে করতে হবে, তাহলে ইনপুট বা আউটপুট বক্স। দেন আমাদের আছে প্রসেস। প্রসেস মিনস যেটা বললাম কম্পিউটেশন। দ্য লাস্ট ওয়ান ইজ ডিসিশন। ডিসিশনটা আমি আস্তে আস্তে আসবো, ডিসিশনটার প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন আমি দেখাবো। সেটা হচ্ছে সেরকম কিছু না, যে আমাদের রিয়েল লাইফেও এরকম হয় না যে কোনো একটা ডিসিশন আমরা নিতে চাইছি,
সেটার ইদার হ্যাঁ অর না, রেজাল্টটা এরকম হওয়া উচিত। ঠিক আছে, তো যদি ডিসিশনটা আমি কন্ডিশনটা জানি এটা কি এই জিজ্ঞেস করছে কম্পিউটার, যদি এস হয় তাহলে এই স্টেপে যাও, যদি নো হয় তাহলে এই স্টেপে যাও। তো সেটাই হচ্ছে ডিসিশন বক্সটা রিপ্রেজেন্ট করে। তো আপাতত আমি এ প্লাস বি প্লাস সি এর আচ্ছা একটু ট্যাবের সমস্যা, হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি এর আমি ফ্লো চার্ট এবং প্রোগ্রামটা আমি আস্তে আস্তে দেখাবো। আর যেটা হচ্ছে প্রোগ্রাম বা ফ্লো চার্ট ছাড়াও আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদমে যেটা হয় সেটা অ্যাকচুয়ালি অ্যালগরিদমটা আজকে খুব একটা কভার করবো না ঠিক করেছি, কারণ প্রথম ক্লাস তো অ্যালগরিদম ফ্লো চার্ট প্রোগ্রাম সবটা যদি বলতে শুরু করি তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে বুঝতে ফার্স্ট টাইম। তো ফ্লো চার্ট হচ্ছে পিকটোরিয়াল রিপ্রেজেন্টেশন কোনো একটা প্রবলেমের, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি লজিক্যাল স্টেপগুলোকে আমরা বোঝাই। আর অ্যালগরিদম মানে কিছু না, সেটা হচ্ছে সিউডোকোড। সিউডোকোড অ্যালগরিদম এই টার্মগুলো আই থিঙ্ক যারা পড়ছো 11-12 বা এরপর গ্র্যাজুয়েশনেও যারা পড়বে তারাও দেখতে পাবে। তো অ্যালগরিদমে যেটা হয় সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রোগ্রামটা কী করছি সেটা ইদার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা লিখি অথবা মানে সিউডোকোড। সিউডোকোড মানে প্রোগ্রাম লাইকই বাট নট ফুল প্রোগ্রাম লাইক, মানে সি ল্যাঙ্গুয়েজ তো একটা ল্যাঙ্গুয়েজ, তার কিছু সিনট্যাক্স আছে, জাভা একটা ল্যাঙ্গুয়েজ, তার কিছু সিনট্যাক্স আছে। তো স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক আমরা করি না যখন অ্যালগরিদম লিখি, বাট অ্যাজ ইফ ওটা দেখলে ওটা কোনো একটা কোডের মতোই দেখায়, সেগুলো আস্তে আস্তে বোঝা যাবে অ্যালগরিদম কীভাবে লিখতে হয়। ঠিক আছে, তো আমরা এবার আস্তে আস্তে চলে যাব ফ্লো চার্টে। তো একটু স্ক্রিনটায় যাব। আশা করি স্ক্রিনে দেখা যাবে। ম্যাম এইটাই একদম করতে করতে আপনি বলতে থাকুন, হ্যাঁ, যাতে আমি জাস্ট স্টেপ স্টুডেন্টরাও বাই একটু স্টেপ বুঝতে পারে। একদম হ্যাঁ। নিশ্চয়ই বলবো আমি এটা একটু জাস্ট এঁকে নিই, তাহলে স্টেপগুলো বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে যখন ফ্লো চার্টটা আঁকবো তখন সেটা হচ্ছে রিড করতে হবে ABC তিনটে ভ্যালু। আমি কি করতে চাইছি এখানে ফ্লো চার্টটা আঁকতে চাইছি A প্লাস বি প্লাস সি এর যোগফলটা বার করতে চাইছি, রাইট? তো প্রথমে রিড করতে হবে, প্রথমে স্টার্ট লিখতে হবে, ওভাল শেপ যে বক্সটা আমরা দেখালাম সেখানে রিড করতে হবে, মানে স্টার্টের পর রিড করছি ABCর ভ্যালু। ঠিক আছে, ABCর ভ্যালুটাই যে এখানে ABCর ভ্যালুটা রিড করার পরে যেটা হচ্ছে কাজ, রিড মানে কি স্ক্যান করে, ইউজারের থেকে আমি ইনপুট দিচ্ছি। জাস্ট ক্যালকুলেটারের মতন ভাবো, আমি ক্যালকুলেটার অন করার পর তিনটে জাস্ট ভ্যালু দিলাম, ধরা যাক এর ভ্যালু 1, বির ভ্যালু 2, সির ভ্যালু 3। তো রিড করছি ABC। এবার ডি বলে একটা ভেরিয়েবল নিয়েছি যার মধ্যে A প্লাস বি প্লাস সি স্টোর করছি, তার মানে ডি এর ভ্যালু কত হবে 6, 1 প্লাস 2 প্লাস 3 মিনস 6। এবার জাস্ট ডিসপ্লে করবো ডিটাকে, মিনস ডিসপ্লে করতে হবে 6কে। জাস্ট ক্যালকুলেটরের মতোই হলো কাজটা। আশা করি বোঝা গেছে ফ্লো চার্ট। যদি না বোঝা যায় তাহলে যে কোনো বই, যে কোনো ওয়েবসাইট, ইউটিউব ভিডিও, হাজার একটা মেটেরিয়াল অ্যাভেলেবল, কোনো সমস্যা নেই। আর আমি আজকের প্রোগ্রামেও অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রোগ্রামে চেষ্টা করবো ফ্লো চার্টটা শিখিয়ে দেওয়ার। ফ্লো চার্ট কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় অবশ্যই আসবে। আচ্ছা, আমরা চলে যাব পরের স্লাইডটায়। পরের স্লাইডটায় তো সত্যি কথা বলতে যেটা বলছিলাম যে সি কেন শিখবো, সিটা শেখার অনেকগুলো মানে ওয়ে আছে। সেটা হচ্ছে আমরা কম্পিউটার সায়েন্স যেটা পড়ছি তারা অ্যাকচুয়ালি দেখতে পাবো যে আমাদের মোটামুটি 3 ধরনের ল্যাঙ্গুয়েজ আমাদের হয় ওভারঅল, মানে যদি ব্রড সেন্সে ভাবি। একটা হচ্ছে হাই লেভেল, একটা হচ্ছে লো লেভেল, একটা হচ্ছে অ্যাসেম্বলি লেভেল। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে আমরা সামনে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি খানিকটি ইংলিশের মতন, পুরোটা ইংলিশ নয়। ঠিক আছে, এবার সেটা হচ্ছে
যে আমরা যারা হিউম্যান বিং যখন লিখি তখন সেটা যখন ইংলিশ লাইকে লিখি সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে আমরা দেখলে বুঝতে পারবো মোটামুটি যে এটা কী ধরনের কাজটা হচ্ছে। দেন হচ্ছে আমাদের আসে লো লেভেল। মেশিন কিন্তু এই যে সি কোড আমরা যেটা লিখেছি বা যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোডটা আমরা লিখি, মেশিন কিন্তু ইংলিশ লাইক বোঝে না, মেশিন শুধুই 0-1 বোঝে, মানে মেশিন মিনস কম্পিউটার, শুধুই 0-1 বোঝে। এবার 0-1 তো আমরা লিখতে পারবো না, এতগুলো স্টেপ, এটাও তাও খুব ছোট প্রোগ্রাম, ভীষণই সোজা একটা প্রোগ্রাম। এইবার যখন আমি 6000 লাইনের কোড লিখছি, 7000 লাইনের কোড লিখছি, তখন তো মেশিন আমি 0-1-এ লিখতে পারবো না। সেই জন্য আমাদের কি করতে হয়, আমরা হাই লেভেলে লিখবো। আমাদের অনেকগুলো অ্যাসেম্বলার, লিঙ্কার, লোডার, এরকম বেশ কিছু সিস্টেম আছে যারা অ্যাকচুয়ালি কনভার্ট করে, সেটা অন্য কোনো ক্লাসে ডিসকাস করব। তো এই হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্সনটা ইম্পর্টেন্ট। এবার সি যেটা করে অ্যাকচুয়ালি এই যে লো লেভেল এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝে যে গ্যাপটা আছে সেটাকে অনেকটাই রিডিউস করে, ওই জন্য সিটা ভীষণই কিন্তু শেখা প্রয়োজন। সি না শিখলে অ্যাকচুয়ালি অন্য ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক সময় একটু মুশকিল হয়ে যায়, সিটা শিখতেই হবে। এবং অ্যাকচুয়ালি যেটা আরও আমরা জানবো আস্তে আস্তে সেটা হচ্ছে মানে সিটা বুঝতেও খুব সুবিধা এবং অনেক কম্পাইলার মানে হচ্ছে যে কোড আমরা লিখছি এইগুলোকে মেশিনকে কে বোঝাবে যে কোন স্টেপের কাজ কি, সেই কাজটা করে হচ্ছে কম্পাইলার কিন্তু একটা ব্রড সাবজেক্ট, ওটা আলাদা করেও পড়ানো যায়। তো আজকের ক্লাসে যেহেতু সি আমার মেইনলি টার্গেট, তাই আমি কম্পাইলার খুব একটা কিছু বলছি না। তো ডিফারেন্ট কম্পাইলার কিন্তু বা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম, ইভেন অনেক কিছু ড্রাইভার, এগুলোও কিন্তু সিতে অ্যাকচুয়ালি লেখা হয়েছে আগে, বা এখনও অতটা হয়তো লেখা হয় না, কিন্তু হয় অনেক কিছুই। তো যাই হোক, সরাসরি আবার কোডিংয়ে চলে যাই। স্ক্রিনে যে কোডিংটা দেখা যাচ্ছে, সি প্রোগ্রামটা সোয়াপ মিনস ইন্টারচেঞ্জ বিটুইন টু ভ্যালুজ, ঠিক আছে। তো প্রথমে আমরা যেটা দেখছি হ্যাশ ইনক্লুড stdio.h এবং হ্যাশ ইনক্লুড conio.h। এই দুটো কেন লাগছে আমি আস্তে আস্তে আসছি। প্রথমে ভালো করে বুঝতে হবে একটু মাইনরলি, সেটা হচ্ছে কোনো একটা প্রোগ্রাম সবসময় স্টার্ট হয় হচ্ছে মেইন ফাংশন থেকে। লেখা আছে কি ভয়েড মেইন, এই পোর্শনটা ভয়েড মেইন, ঠিক আছে। এবার আমার নেক্সট কাজ হচ্ছে কিছু ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা। সেটা হচ্ছে এখানে আমি কি করতে চাইছি, দুটো ভ্যালুর মধ্যে ইন্টারচেঞ্জ করতে চাইছি, সেই জন্য ফার্স্ট, সেকেন্ড এবং টেম্প নিয়েছি আমি। তো আমার কাজ হচ্ছে ফার্স্টে ইনপুট নেওয়া, সেটা ওই যে এন্টার ফার্স্ট নাম্বার প্রিন্টএফ লিখেছি। মানে আমি এখানে যেহেতু কম্পাইল করে দেখাতে পারছি না, সেই জন্য এটা যদি কম্পাইল করি প্রোগ্রামটা যেটা হবে সেটা হচ্ছে প্রিন্টএফ ডাবল কোটের মধ্যে যেটা লেখা আছে এন্টার ফার্স্ট নাম্বার, এইটা স্ক্রিনে এরকম আসবে। আমাদের অনেক সময় আসে না, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই বা বিভিন্ন প্রোগ্রাম আমরা যখন ইউজ করি, তখন যেটা হয় যে একটা মেসেজ আসে, এইটা ইনপুট দাও বা এইটা তোমাকে ডিসপ্লে করো, এরকম দেখায় না, সেরকম প্রিন্টএফের কাজ হচ্ছে স্ক্রিনে ডিসপ্লে করবে যে এন্টার ফার্স্ট নাম্বার। এবার এখানে একটা জিনিস একটু খেয়াল করা যাক, এখানে কয়েকটা স্টেটমেন্ট আছে, প্রিন্টএফ, স্ক্যানএফ, ঠিক আছে, গেট সিএইচ, সিএলআরএসিআর, এই ধরনের জিনিসগুলো অ্যাকচুয়ালি কী করে এইগুলো। এবং আরেকটা জিনিস খেয়াল করা, এরপরে কিন্তু একটা করে সেমিকোলন আছে, এইগুলো লাইব্রেরি ফাংশন, মানে কম্পাইলার আমাকে প্রোভাইড করেছে প্রিন্টএফ কিভাবে কাজ করবে, মানে স্ক্রিনে যে এন্টার ফার্স্ট নাম্বার এইটা দেখানো হবে, এটা কিভাবে কাজ করবে তার কোডটা কিন্তু অলরেডি গিভেন। আমরা যারা প্রোগ্রামার তাদের কাজ কি, ওই যে লেখা আছে কোডগুলো সেই লাইব্রেরি ফাংশনগুলোকে জাস্ট ফেচ করতে হবে, আমাকে জানতে হবে সিনট্যাক্সটা যে কিভাবে কাজ করতে হয়, শুধু আমি ডিক্লেয়ার করছি। এবার বললাম না যে লাস্টে সেমিকোলন আছে, সেমিকোলন মানে এগুলো লাইব্রেরি ফাংশন, তো জাস্ট ফাংশনটা কল করলেই হয়ে যায়। কল করা মানে জিনিসটা অ্যাজ ইফ কোথাও রাখা আছে তৈরি করা, শুধু নিয়ে আসতে হবে জিনিসটাকে প্রপার জায়গায়, কিন্তু আগে পিছিয়ে বসালে মুশকিল আছে, এটা একটু নিজে করতে করতে বোঝা যায় যে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। আর একটা জিনিস খেয়াল করো, বললাম যেটা যে মেইন হচ্ছে আমাদের যে কোনো প্রোগ্রামই শুরু হয় মেইন থেকে, সেটা সিতে হোক C++-এ হোক। তো মেইনের পাশে দেখো একটা জিনিস, আমি কোনো সেমিকোলন দিইনি, ওয়্যারএজ মেইনও একটা ফাংশন, প্রিন্টএফ, স্ক্যানএফ, গেট সিএইচ এগুলোও কিন্তু একটা করে ফাংশন। কিন্তু কেন দিইনি মিনস ফাংশন চ্যাপ্টার যখন আমরা পড়বো আমরা দেখতে পাবো যে কিছু ফাংশন অ্যাকচুয়ালি ইউজার ডিফাইন্ড হয় এবং কিছু ফাংশন লাইব্রেরি ফাংশন ইউজ করি। তো যেহেতু প্রথম দিকে প্রোগ্রাম শিখছি, ইউজার ডিফাইন্ড ফাংশন এখনও আসেনি, কিন্তু খেয়াল করলে বোঝা যাবে মেইনটাকে আমরা অ্যাকচুয়ালি কিন্তু ডিফাইন করছি। উই আর ডিফাইনিং মেইন ফাংশন অ্যান্ড উই আর ডিক্লেয়ারিং প্রিন্টএফ, স্ক্যানএফ এটসেট্রা ফাংশন, মানে যেগুলো রিউজেবল মিনস অলরেডি লাইব্রেরি ফাংশন লেখা আছে ভ্যালুটা বা কী করতে হবে কাজগুলো, স্টেপসগুলো, সেগুলোকে আমরা জাস্ট ফেচ করলেই হয়ে যায়। সেজন্য তারপরে সেমিকোলন দেওয়াটা মাস্ট, ডেলিমিটার বলে এটাকে, সেমিকোলনটাকে, মানে লাইনটা শেষ হয়ে যাচ্ছে।
কিন্তু ভয়েড মেইন যখন আমরা লিখছি তারপরে কিন্তু ওটা শেষ হচ্ছে না, মেইনটা কি কাজ হচ্ছে সেটা আমাকে স্টেপ বাই স্টেপ বলতে হবে। ঠিক আছে, আই থিঙ্ক বোঝা গেল। যদি না বোঝা যায় ফাংশন ক্লাস তো আমরা আবার আসবো, ফাংশন একদম। ক্লাসে আবার ডিটেইলে বোঝাবো জিনিসটা। প্রথম ক্লাসে বেশি কথা বললে যেটা হয় ল্যাঙ্গুয়েজে একটু মাথার উপর দিয়ে যেতে পারে, যাদের একদম ল্যাঙ্গুয়েজ থাকে না। তো আমি মোটামুটি কভার করছি আজকে, আর এগুলো প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার আছে বইতে, আমরা পড়বো আবার। এনিওয়ে, তো কাজে চলে যাই আবার। সেটা হচ্ছে যেটা আর একটা কথা বলা, সেটা হচ্ছে প্রিন্টএফ স্ক্যানএফ এগুলো লেখা আছে তো বললাম, কোথায় লেখা আছে? ওই যে হ্যাশ ইনক্লুড stdio.h করেছি, ঠিক আছে, stdio.h, .h মিনস হেডার ফাইল, মানে অ্যাজ ইফ হেডার কিছু ফাইল আছে তার মধ্যে সব লেখা আছে। আমি যে ডেভেলপার বা যে প্রোগ্রামার, তার কাজ হচ্ছে ওখান থেকে শুধু তুলে নিয়ে এসে প্রিন্টএফ স্ক্যানএফ এগুলোকে বসিয়ে দেওয়া। আর কোনাইও.h যে লেখা আছে, কোনাইও.h এর মধ্যে যে গেট সিএইচটা আমি লাস্টে ডিক্লেয়ার করেছি, গেট সিএইচটার জন্য কোনাইও.h। সেরকম আমরা দেখবো যখন ম্যাথামেটিক্যাল ফাংশনস করছি, পাওয়ার, ঠিক আছে, বা স্কোয়ার রুট, এসকিউআরটি, পাও, এই ফাংশনগুলো ইউজ করার সময় math.h ইউজ করতে হয়, মানে হেডার ফাইলে। তো এই প্রোগ্রামটায় আবার একটু কনসেন্ট্রেট করি। সেটা হচ্ছে কি কাজ হলো, প্রিন্টএফ এন্টার ফার্স্ট নাম্বার এবং স্ক্যানএফ করে একটা ডাবল কোটের মধ্যে %d, ampersand ফার্স্ট লিখেছি। এবার এখানে যেটা বলার, %d কেন, এটা সিতে লিখতে হয়, ফরম্যাট স্পেসিফায়ার। মানে আমরা যখন কোড লিখি তখন ইদার ইন্টিজার ভ্যালু অর রিয়েল নাম্বারস লাইক ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, যেমন কি 2 পয়েন্ট সামথিং, মানে ইন্টিজার মানে 2, 3 হোল নাম্বারগুলো, আর ফ্লোটিং পয়েন্ট নাম্বার কোনগুলো 3.14, 2.34, এরকম কিছু পয়েন্টের, ডেসিমাল পয়েন্টের পর যে ভ্যালুগুলো আছে সেগুলো ফ্লোটিং পয়েন্ট নাম্বার, সেগুলোকে ফ্লোট দিয়ে ডিফাইন করতে হয়। দেন হচ্ছে আমাদের ক্যার আছে, ক্যার সি, এই জিনিসগুলো। তো যাই হোক, তো স্ক্যানে %d মানে ইন্টিজার যেহেতু কাজ করছি আমি ধরে নিয়েছি এই প্রোগ্রামে, তাই ampersand ফার্স্ট। ampersand মানে হচ্ছে আমাকে, আচ্ছা একটু ওই স্ক্রিনটায় যাবো যেখানে লিখতে হয়। তো ampersandকে মানে আমাকে বোঝাতে হবে, ধরা যাক যখনই আমি এরকম % a এরকম কিছু দিচ্ছি, তখন হয়তো মেইন মেমোরিতে আমাদের এরকম a বলে একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে, যার লজিক্যাল নেম হচ্ছে a, ফিজিক্যাল অ্যাড্রেস ধরা যাক 1000, আমি জাস্ট ধরে নিচ্ছি। আবার যখন b বা সেকেন্ড, ওখানে আমি বোধহয় সেকেন্ড লিখেছিলাম, যাই হোক, সেকেন্ড ফার্স্ট যে নামটা আমি দেবো ভেরিয়েবলে, সেইটা লজিক্যাল নেমে একটা জায়গা ক্রিয়েট হয়ে যাবে। যেমন ধরা যাক সেকেন্ড যদি হয় একটা, এখানটা হয়তো 2050, হয়তো মেইন মেমোরিতে অ্যাড্রেস, মেইন মেমোরি মানে র্যাম বা প্রাইমারি মেমোরি। এবার আমি যদি ইনপুট নিই ধরা যাক 3, হয়তো এখানে 3টা সেভ হলো, ধরা যাক সেকেন্ডের ভ্যালু নিলাম 5 সেভ হলো, এরকম ব্যাপারটা। কোডটা একটু যাব। তো এইভাবে আমি ampersand কেন দিচ্ছি, আমি বোঝাচ্ছি যে আমি অ্যাড্রেসে মানে মেইন মেমোরিটাকে অ্যাক্সেস করতে চাইছি, সেই জন্য এটা কিন্তু দিতে হবে। এগুলো সিনট্যাক্স অ্যাকচুয়ালি, মানে এগুলো মেনটেন না করলে মুশকিল হচ্ছে, কম্পাইলার এরর দেবে, ওকে সেইভাবেই বোঝানো আছে যেটা দিতে হবে। নেক্সট হচ্ছে কি লিখেছি, টেম্প ইকুয়াল টু ফার্স্ট, মানে কিছু না, ধরা যাক 2 আর 3-এর মধ্যে ইন্টারচেঞ্জ করতে চাইছি, তাহলে টেম্প ইকুয়াল টু ফার্স্ট, ধরা যাক ফার্স্টের ভ্যালু 2, সেকেন্ডের ভ্যালু 3, তাহলে টেম্প ইকুয়াল টু ফার্স্ট মিনস টেম্পের ভ্যালু এখন 2, ফার্স্ট ইকুয়াল টু সেকেন্ড মিনস সেকেন্ড কত নিয়েছিলাম 3, তাহলে ফার্স্টের ভ্যালুটা অ্যাসাইন হবে, মানে সেকেন্ডের ভ্যালু হচ্ছে 3 টু বি অ্যাসাইন টু ফার্স্ট, অ্যান্ড টেম্প কত আছে, টেম্পে আছে 2, কারণ ফার্স্টের ভ্যালু ইনিশিয়ালি 2 নিয়েছিলাম, তাহলে সেকেন্ডে দিয়ে দাও টেম্পের ভ্যালুটা। কোডটা করলে দেখা যাবে অ্যাকচুয়ালি এটা হয়ে যাওয়ার পরে ফার্স্টের ভ্যালুটা সেকেন্ডে চলে যাবে, সেকেন্ডের ভ্যালুটা ফার্স্টে চলে আসবে, মানে হচ্ছে 2-3 ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, পরে কোডটা যাব। এবার এখানে আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে আমরা যে ইকুয়ালটা যেটা দেখলাম, এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। সবসময় মনে রাখতে হবে ডান দিকের যে ভ্যালুটা সেটা বাঁ দিকে অ্যাসাইন হয়, কখনো কিন্তু মানে a = 5 আমরা লিখতে পারি, আমরা জানি, আমরা কিন্তু 5 = a লিখতে পারি না। অ্যাসাইনমেন্ট অপারেটর সবসময় ডান দিক থেকে বাঁ দিকে কাজ করে, ঠিক আছে, ডান দিকে যে ভ্যালুটা সেটা বাঁ দিকে, ওই জন্য টেম্প ইকুয়াল টু ফার্স্ট লিখেছি, মানে ফার্স্টে যে ভ্যালুটাকে আমরা নিয়েছি সেটাকে কিন্তু টেম্পে অ্যাসাইন করতে হবে। আচ্ছা, নেক্সট আমাদের আর একটা খুব সহজ প্রোগ্রাম, সেটা হচ্ছে সি প্রোগ্রাম টু চেক ওয়েদার আ ক্যারেক্টার ইজ অ্যালফাবেট অর নট। ঠিক আছে, এতক্ষণ আমরা ইন্টিজার নিয়ে কাজ করছিলাম। নেক্সট কাজ হচ্ছে ক্যার সি, প্রিন্টএফ এন্টার আ ক্যারেক্টার। এবার স্ক্যানএফ করেছি %c, যেটা বললাম এতক্ষণ ইন্টিজারের জন্য %d, এটা কিন্তু %c হবে। এগুলো জানতে হবে অ্যাকচুয়ালি, %c, পার্সেন্টেজ কোনটা কিসের জন্য লাগে আমাদের সেগুলো জানতে হবে। যেমন ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য %f লাগবে, তো %c ডাবল কোটের মধ্যে রাখবো, %c। আমি কাজটা কি করতে চাইছি, কাজটা যেটা করতে চাইছি সেটা হচ্ছে কোনো একটা ক্যারেক্টার ইনপুট করব a থেকে, মানে স্মল a থেকে স্মল z,
অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, এর বাইরে কিছু নেই, এর বাইরে কোনোটাকে অ্যালফাবেট বলে না। তো যদি এর মধ্যে হয় তাহলে সেটা অ্যালফাবেট, আদারওয়াইজ নয়। কোডটা কিভাবে করছি, ক্যার সি নিচ্ছি ফার্স্টে, প্রিন্ট এফ এন্টার আ ক্যারেক্টার, ইউজার কিরকম দেবে স্ক্রিনে এন্টার আ ক্যারেক্টার, দেন স্ক্যান এফ করো সি, সি মানে যে কোনো একটা কোনো ক্যারেক্টার আমি সি এর মধ্যে রাখছি। সিটাকেই দিতে হবে এমন কিন্তু নয়, এটা ভালো করে বুঝতে হবে। ক্যার সি মানে ওই যেরকম দেখালাম যে মেইন মেমোরিতে কোনো একটা জায়গা লজিক্যালি মানে ক্রিয়েট হয়ে গেল, যার লজিক্যাল নেম হচ্ছে সি, ধরা যাক ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 1000, লজিক্যাল নেমটা হচ্ছে সি, তার মধ্যে আমি ধরা যাক ডি কে নিয়েছি, স্মল ডি বা ক্যাপিটাল ডি এনিথিং। এবার সেইটা নেয়ার পরে যদি তার অ্যাস্কি ভ্যালুটা, এই যে অ্যাস্কি মিনস আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অ্যাস্কি ভ্যালু প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা প্রিডিফাইন্ড আছে, আমি ওই জন্য লিখেও দিয়েছি, এটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। তো 97 থেকে 122, ঠিক আছে, এবং এটা হচ্ছে লোয়ার কেস ক্যারেক্টারের জন্য, স্মল এ থেকে স্মল জেড, আর অ্যাস্কি ভ্যালু অফ আপার কেস ক্যারেক্টার হচ্ছে 65 থেকে 90, ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখতে হবে। যাই হোক সবসময় যে লাগে এমন না, বাট একটু জেনে রাখাটা ভালো। তো ইফ সি গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু এ মানে কম্পেয়ার করছি বিটুইন সি এ যে ভ্যালুটা আমি নিয়েছি, সি এ মাত্র ইনপুট কি নিয়েছিলাম ডি, চেক করো ডি কি গ্রেটার দ্যান ইকুয়াল টু এ অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু জেড, স্মল নি বা ক্যাপিটাল নি সেটা এক্ষুনি ফ্যাক্টর নয়, আপাতত ধরে নিই স্মল নি। তাহলে স্মল এ থেকে স্মল জেডের মধ্যে বিলং করছে তো ডিটা, তার মানে প্রথম কন্ডিশনটা ট্রু। এই যে ইফের মধ্যে দুটো কন্ডিশন দিয়েছি না আমি, সি গ্রেটার দ্যান ইকুয়াল টু এ অ্যাম্পারসেন্ট মানে অ্যান্ড সি লেস দ্যান ইকুয়াল টু জেড, মানে হচ্ছে অ্যান্ড দেওয়ার মানে হচ্ছে দুটোই ট্রু হতে হবে। তো আমরা তো জানি ডি এ থেকে জেডের মধ্যে বিলং করে, আবার অর দিয়েছি, দুটো দাগ দিয়েছি, এই দুটোর মানে হচ্ছে লজিক্যাল অর, মানে হয় প্রথম পোর্শনটা ট্রু হবে অথবা সেকেন্ড পোর্শনটা ট্রু হবে। এবার যদি ক্যাপিটাল ডি দিতাম তাহলে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেডের মধ্যে বিলং করতো, আশা করি বোঝা যাচ্ছে। তো যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই ঢুকে যাবে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে অ্যাম্পারসেন্ট যেখানে দিয়েছি দুটো অ্যাম্পারসেন্ট, এটা মানে হচ্ছে অ্যান্ড, মানে স্মল এ থেকে স্মল জেড, এই যে প্রথম কন্ডিশনটা এটা ট্রু হতে গেলে দুটোই ট্রু হলে ঢুকবে ব্র্যাকেটের মধ্যে যেটা, অথবা সেকেন্ডটা, অথবাটা কোথায় হচ্ছে দুটো দাগ, সেটা হচ্ছে অর, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর, অ্যান্ড অর নট এই জিনিসগুলো। আর এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু এই জিনিসগুলো হচ্ছে কম্পেয়ার করছি, ঠিক আছে, রিলেশনাল অপারেটর। তো অপারেটরের চ্যাপ্টার আছে যে কোনো সি এর বইতে, সেটাও কিন্তু ভালো করে দেখা যেতে পারে এবং শিখতেই হয় অ্যাকচুয়ালি, সাইজ অফ অপারেটর, কোনটা অপারেশনাল কোনটা লজিক্যাল, ঠিক আছে, রিলেশনাল অপারেটর, রিলেশন কেন কি রিলেশন করছি আমরা এখানে, যে ছোট না বড় দেখছি সেই জিনিসটা। তো যাই হোক আমি যেহেতু ডি নিয়েছিলাম তাহলে পার্সেন্ট সি ইজ অ্যান অ্যালফাবেট, সেটা ডাবল কোটে এরকম প্রিন্ট হবে, এবং পার্সেন্ট সি যে জায়গাটা তার ভ্যালুটা রিপ্লেসড হবে বাই সি এর যে ভ্যালুটা, সি মানে ভেরিয়েবলটার মধ্যে যেটা নিয়েছিলাম, সেটা আমাদের ক্ষেত্রে এক্সাম্পল নিয়েছি আমরা ডি। তো যদি এই রেঞ্জে বিলং করে তাহলে হচ্ছে সেটা প্রিন্ট হয়ে যাবে, এবং যদি না হয় এর বাইরে কোনো অ্যাস্কি ভ্যালু থাকে তাহলে সেটা অ্যালফাবেট নয় অন্য কিছু, কোনো একটা স্পেশাল সিম্বল হতে পারে, নাম্বার হতে পারে, এটসেট্রা, কিবোর্ডে আর যা যা থাকে আমাদের। তো আশা করি খানিকটা বোঝা যাচ্ছে কোডিংটা, এবং ইন্টারেস্টিংও লাগবে আস্তে আস্তে। শুধু কেউ বোঝালে সবসময় ইন্টারেস্টিং লাগবে এমন কিন্তু নয়, নিজেরা একটু যেটা করতে হবে, বইয়ের প্রোগ্রাম আস্তে আস্তে শিখতে হবে, পড়ে দেখতে হবে বইতে কি লিখেছে, তারপর সেটাকে না দেখে লেখার চেষ্টা করতে হবে, এবং যেটা কোথায় এক্স্যাক্টলি আটকাচ্ছে সেটাকে বইতে আবার দেখে নিতে হবে, এবং তারপর আবার না দেখে লিখতে হবে। কয়েকটা প্রোগ্রাম ইনিশিয়ালি একটু অসুবিধা হলেও হতে পারে, বাট তারপর ভীষণ ইন্টারেস্টিং, এবং যেটা বারবার আমি বলছি, কোডিং না জানলে কিন্তু কম্পিউটার সায়েন্স পড়া একটু মুশকিল আছে, কোডিংটা ভালো লাগতেই হবে, এবং ইভেনচুয়ালি সবারই লেগে যায় আলটিমেটলি, শুরুতে অনেকেই ভয় পায় কিন্তু সবাই কিন্তু পারে পরে। এবং ম্যাম যেভাবে বোঝাচ্ছেন পরে রেকর্ডেডও দেখতে পাবে, তো কোনো অসুবিধা নেই। তাই যেভাবে যেভাবে উনি বলছেন, যখন বইটা নিয়ে বসবে তখন অবশ্যই এই ক্লাসটাকেও একদম পাশাপাশি খুলে নিও, কথা বলতে বলতে, অর্থাৎ ম্যামের কথা শুনতে শুনতে নিজে লিখতে লিখতে দেখবে অনেকটা সহজ হয়ে গেছে পুরো বিষয়টা। চলুন ম্যাম। থ্যাংক ইউ, আমি পরে করতে যাব। ওকে, নেক্সট স্লাইডে যাব। হ্যাঁ, নেক্সট স্লাইড একদম। তো এতক্ষণ আমরা যেটা হচ্ছে ডাইরেক্ট শুধু ছোট ছোট প্রোগ্রাম কিছু দেখছিলাম। তো যখন ফ্লো চার্টটা বোঝাচ্ছিলাম, ডিসিশন বক্সটা মনে আছে, ডিসিশন কি বলছিলাম, যে কোনো একটা কন্ডিশন লাইফে আসতে পারে, আমরা সেটা ডিসিশন কিভাবে নিই, ইদার আমরা হ্যাঁ এই কাজটা করব অর না।
অ্যাকচুয়ালি যেটা হয় যারা কম্পিউটার সায়েন্স পড়াশোনা করে না তাদের যেটা হয়, ইভেন শুধু কম্পিউটার সায়েন্স বলবো না, মানে অন্যান্য সাবজেক্টকে আমি অবশ্যই রেসপেক্ট দিয়েই বলছি, কম্পিউটার সায়েন্সকে শুধু বলছি এমন না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মানে কম্পিউটার সায়েন্স যারা পড়ে প্রোগ্রাম লিখি তো, এবার যেহেতু মেশিনকে আমাকে স্পেসিফিক বোঝাতে হবে, ফলে যেটা হয় লজিকগুলো ভীষণ ক্লিয়ার হয়। মানে লাইফেও আমি দেখেছি যারা কোডিংটা ভালো পারে তারা কিন্তু লাইফের ডিসিশনও খুব ঠিকঠাকভাবে নিতে পারে, কারণ কোনো কনফিউশন থাকে না। এই কন্ডিশন লাইফে এই প্রবলেম, তুমি সেটা এই দিকটা যাবে না এই দিকটা যাবে, ব্যাপারটা এরকম। তো যাই হোক, সেই ডিসিশন বক্সটা আবার একটু ফিরি। তো এখানে একটা কোড আমি লিখেছি, প্রোগ্রাম টু চেক ইভেন অর অড। তো এটা ফ্লো চার্টটা আমি একটু দেখাতে পারি, যদি টাইমটা প্রায় হয়ে আসছে। স্টিল আমি একটুখানি পড়িয়ে দিই, না হলে ডিসিশন বক্সটা তোমরা পরের ক্লাসে অসুবিধা হবে। একটুখানি আমি টাইপে যাবো, একটু ফ্লো চার্ট আঁকবো। হ্যাঁ, এক সেকেন্ড। আশা করি ভালো লাগছে এবং ভালো লাগাটা ইম্পর্টেন্ট, কারণ যদি কোডিংটা জানতে পারি দেখবো মানে ভীষণ ভালো লাগবে। নতুন নতুন কোড যখন নিজে করতে পারবো না, প্রচণ্ড কনফিডেন্স আসে একটা, যে আমি সব পারি, এরকম একটা ব্যাপার চলে আসে নিজের মধ্যে। ফলে আমি সবাইকে সবসময় খুব মানে বলি যে অবশ্যই কিন্তু কোডটা শেখো। আবার এরকমও প্রচুর স্টুডেন্ট আছে কি হয়, কোডটা খুব ভালো পারে কিন্তু বাকি পোর্শনটা মানে থিওরিটা অত ভালো করে পড়ে না, সেটাও সমস্যা। দুটোই পড়তে হবে রেজাল্টটা ভালো করতে গেলে, কারণ আলটিমেটলি দিনের শেষে তোমাকে কিন্তু রিপ্রেজেন্ট করবে তোমার মার্কশিট। তুমি প্রচুর কিছু জানতে পারো, নলেজ প্রচুর থাকতে পারে, রেজাল্ট যদি ভালো না থাকে মুশকিল আছে। মার্কশিট ঠিকঠাক রাখতেই হবে, রাদার ভালো রাখতেই হবে, আজকে যে যুগ ভীষণই কম্পিটিশন। তো সেই জন্য কোডিংও ভালো করে শিখতে হবে এবং থিওরিও খুব ভালো করে পড়তে হবে। তো যেটা আমি চলে যাচ্ছি নেক্সটটায়, সেটা হচ্ছে একটা নাম্বার অড না ইভেন চেক করব। তো প্রথমে আমাদের ফ্লো চার্টটা কি, স্টার্ট, দেন কি একটা নাম্বারকে চেক করছে অড না ইভেন, তো তাহলে নাম্বারটাকে রিড করতে হবে। তাই ইনপুট বক্স, ধরা যাক নাম নিয়েছি, মানে ভেরিয়েবলটার নাম হচ্ছে নাম, NUM নাম। ভেরিয়েবল নেম আমি কীরকম নিতে পারি সেটার জন্য কিন্তু বইতে আছে, যে কোনো ভেরিয়েবল নেম কিন্তু নেওয়া যায় না। নর্মালি যে কোনো ওয়ার্ড নেওয়া যায়, অথবা যদি স্পেস দিয়ে কিছু নাম নিতে হয় তাহলে কিন্তু নাম্বারটা মানে আন্ডারস্কোর দিতে হয়। কিবোর্ডে আমরা দেখবো যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে আন্ডারস্কোর বলে একটা থাকে, ঠিক আছে। এই যে কিভাবে ভেরিয়েবল ডিফাইন করতে হয় বা ভেরিয়েবলের রেঞ্জটা কত হয়, ইন্টিজারের রেঞ্জ কত, কখন ইন্টিজার নেব, কখন ফ্লোট নেব, কখন ক্যার নেব, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে, বইতে সব লেখা আছে। এটা ভালো করে জানলে জীবনে কোনোদিনও কোনো কোড লিখতে সমস্যা হবে না। আচ্ছা, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে নাম্বারটা অড না ইভেন চেক করছি। তো ইজ নাম, ডিসিশন বক্সে রাখলাম ডায়মন্ড শেপড, ঠিক আছে। ইজ নাম, সেটা মড টু ইকুয়াল টু 0 জিজ্ঞেস করছে সিস্টেমকে। মড টু মানে ধরা যাক আমাদের 20 একটা ইভেন নাম্বার আমরা জানি, সেটাকে যদি ভাগ করতে হয় ধরা যাক 2 দিয়ে, তাহলে রিমাইন্ডারটা কত হয়, মানে ভাগ শেষ যেটাকে বলে সেটা 0। তার মানে রিমাইন্ডার কীভাবে রিপ্রেজেন্ট করতে হয়, 20 mod 2, 20 mod 2 অ্যাকচুয়ালি 0। এই মড মিনস রিমাইন্ডারের ভ্যালুটা কত, কোশেন্টের ভ্যালু হচ্ছে 10, মানে 20/2 কিন্তু অ্যাকচুয়ালি 10, বাট 20 mod 2 ইজ 0। তো ইভেন নাম্বারের জন্য যদি রিমাইন্ডারটা 0 হয় তাহলে সেটা ইভেন নাম্বার, আর যদি এটাই যদি 21 হতো তাহলে কত হতো, রিমাইন্ডারটা 1 হতো, তখন 21 mod 2 কত হতো 1, তাহলে এটা অড নাম্বার হতো। লজিকটা আই থিঙ্ক ক্লিয়ার। মানে কোনো একটা কোড যখন লিখবো তখন ফার্স্ট কাজ হচ্ছে ম্যাথামেটিক্যালি আগে লজিকটাকে ক্লিয়ার করে নিতে হবে যে আমি বুঝি কিনা। যদি ম্যাথটাই ব্যাকগ্রাউন্ডে লজিকটাই না বুঝি তাহলে কিন্তু কোডটা অসম্ভব লেখা। কোডে আর কি আছে, কিছু সিনট্যাক্স আছে, বেসিক জিনিস তো লজিকটা বোঝা যে কিসের পর কী কাজটা করতে হবে। যেমন এটা আমি প্রচুর স্টুডেন্টকে বলতে দেখেছি, সেটা হচ্ছে ম্যাডাম আমাদের কোনো এরার দেখাচ্ছে না কিন্তু আউটপুটটা ঠিকঠাক দেখাচ্ছে না, সেটা কেন অ্যাকচুয়ালি হয়, তার কারণটা হচ্ছে লজিকটা ভুল লিখেছে, সিনট্যাক্স পুরো ঠিক আছে। কম্পিউটার তো অ্যাকচুয়ালি ডাম, সে তো কিছু বোঝে না, সে চেক করবে যে তোমার সিনট্যাক্সটা ঠিক আছে কিনা। কিন্তু তুমি লজিকে ধরা যাক যোগের প্রোগ্রাম করছো, সেখানে যদি বিয়োগ লিখে ফেলো তখন কম্পিউটার তো ওটাই দেখবে। হ্যাঁ, কম্পিউটার তো শুধু সিনট্যাক্সটা চেক করবে, সে যোগের জায়গায় বিয়োগ তুমি ইউজ করেছো, অবশ্যই দেখবে বিয়োগটা ঠিকঠাক তুমি দিয়েছো কিনা। কিন্তু তুমি যোগের প্রোগ্রাম করতে চাইছো, কম্পিউটার কি করে জানবে, কম্পিউটারকে সেটা বোঝাতে হবে। তো ঠিকঠাক সিনট্যাক্স এবং লজিক কিন্তু ইউজ করাটা দুটো ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা ডিসিশন বক্সে ছিলাম। তো ইজ নাম mod 2 ইকুয়াল টু 0
যদি ইয়েস হয় তাহলে কি ডিসপ্লে করো নাম ইজ কি ইভেন। এই যে ডিসপ্লে মানে কি আউটপুট বক্স, আমি দেখো সেই রিড মানে ইনপুট এবং আউটপুট বক্সটা কিন্তু সেমই আঁকছি, প্যারালেলোগ্রাম, ঠিক আছে। আমি প্রথমে যে সিম্বলগুলো দেখেছিলাম সেখানে কিন্তু সবটাই লেখা আছে। আর যদি নো হয় মানে যদি নাম মড টু ইকুয়াল টু 0 না হয় তাহলে নাম ইজ কি অড। এবার নেক্সট কাজ হচ্ছে শেষ করা, এন্ড করতে হবে, যেহেতু আমার ডিসপ্লেটা হয়ে গেছে। মনে রাখতে হবে ফ্লো চার্ট করি বা কোড করি বা অ্যালগরিদম লিখি, তিনটে জিনিস অবশ্যই থাকবে, একটা হচ্ছে ইনপুট, দেন কম্পিউটেশন, দেন হচ্ছে মানে এন্ড। আউটপুট হয়ে যাওয়ার পরে কিন্তু এন্ড করে দেওয়াটা, এই তিনটে জিনিস থাকতেই হবে। তবে একদম প্রথম যে প্রোগ্রামটা সব বইতে থাকে সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডের প্রোগ্রাম। সেই হ্যালো ওয়ার্ল্ডের প্রোগ্রামে কিন্তু অ্যাকচুয়ালি ওটায় কোনো ইনপুট থাকে না। একটু কোড সাইডটায় যাব, কোডটা একটু বুঝিয়ে নিই চট করে। তো সেই জন্য 0 ইনপুট তাও কোড হতে পারে, 0 আউটপুট কোড কিন্তু জীবনেও হবে না, কারণ কোনো একটা কাজ যখন করছি তার আউটপুটটাই যদি দেখতে না পাই স্ক্রিনে তাহলে কিসের জন্য কাজটা করছি, ব্যাপারটা এরকম, এটা মনে রাখতে হবে। এবং যারা পরে মানে কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করবে তারা দেখবে অ্যালগরিদম বলে একটা চ্যাপ্টারও অ্যাকচুয়ালি আমাদের এখন গ্র্যাজুয়েশনে, আগে মাস্টার্সে ছিল, এখন কিন্তু সিবিসিএস সিলেবাসে গ্র্যাজুয়েশনেও চলে এসছে। সেখানেও প্রথম যেটা পড়ানো হয় যে অ্যালগরিদমের প্রপার্টি। অ্যালগরিদমেরও অনেক ভাগ আছে, মানে কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা তো মানে এভার গ্রোয়িং, এটার প্রচুর অ্যাপ্লিকেশন, ফলে ঠিকঠাক পড়তে জানতে কিন্তু অনেকগুলো দিক আমাদের আছে এবং রিসার্চ বিভিন্ন দিকে হচ্ছে। যাই হোক, পরে কোনো ক্লাসে সেগুলো ডিসকাস করবো। আজকে ফার্স্টে আমরা সিটাই আবার একটু কনসেন্ট্রেট করি। এর ঠিক আগের কোডটা, হ্যাঁ, অড আর ইভেনের, ওকে, হ্যাঁ হ্যাঁ এই কোডটা। এবার এখানে দেখো প্রথমে সেই হ্যাশ ইনক্লুড stdio.h বা conio.h ইনক্লুড করতেই হবে, যেহেতু প্রিন্টার স্ক্যানএফ এই জিনিসগুলো রয়েছে। তো ভয়েড মেন আমরা জানি কি। আচ্ছা, এখানে একটা কথা, ডিফারেন্ট বইতে দেখতে পারো ইন্ট মেনও থাকতে পারে ভয়েড মেনের জায়গায়। সেটার মানে হচ্ছে মেইন ফাংশন দিয়েই তো কল করে, মানে অপারেটিং সিস্টেমকে আমরা বোঝাই যে মেইন ফাংশন থেকে কোডটা শুরু হলো। তো এবার ভয়েড মানে কিছু রিটার্ন করছে না, ফাংশনটা কিছু রিটার্ন করছে না। আর যদি ইন্ট মেইন আর তলায় রিটার্ন 0 থাকে মানে হচ্ছে 0 রিটার্ন করছে, মানে আমরা অপারেটিং সিস্টেমকে বোঝাচ্ছি যে আমাদের কাজটা শেষ হলো। তো আপাতত ভয়েড মেইন দিয়ে শুরু করো, ইন্ট মেইন রিটার্ন 0 দিয়েও লিখতে পারি। এনিওয়ে, তো প্রথমে ইন্ট নাম, মানে নামটাকে যেহেতু ডিক্লেয়ার করতে হবে, যে ইন্ট নাম এটা কেন লিখতে হয়, ভেরিয়েবল ডিক্লারেশন। এখানে একটা কথা বলে দিই, যারা C++ বা জাভা এই জিনিসগুলো এই কোডিংগুলো জানো, ল্যাঙ্গুয়েজগুলো, তারা দেখবে ভেরিয়েবল ডিক্লারেশন কিন্তু পুরো প্রোগ্রামের মাঝে যে কোনো জায়গায় করা যায়। বাট সি দ্য প্রিমিটিভ, সিতে কিন্তু একদম স্টার্টিং যে লাইনটা আমাদের মেনের পরে, সেখানেই তোমার যত ভেরিয়েবল, সেটা ইন্টিজার, ফ্লোট, ক্যার, যে ধরনের ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করি না কেন, শুরুতেই কিন্তু প্রত্যেকটা ডিক্লারেশনটা ইম্পর্টেন্ট, এটাকে বলে ভেরিয়েবল ডিক্লারেশন। ঠিক আছে, তো ভয়েড মেইনের পর ইন্ট নাম, মানে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করলাম, ভেরিয়েবলটার নাম কি, নাম। ভেরিয়েবল কেন বলছি, কারণ নামের ভ্যালু আমি ডিফারেন্ট যখন রান করব ডিফারেন্ট দিতে পারি, 10, 20 এনিথিং দিতে পারি। ঠিক আছে, 32,767 এই হচ্ছে রেঞ্জটা পজিটিভ দিকে। তো এর মধ্যে যে কোনো একটা ভ্যালু ইন্টের মধ্যে আমরা দিতে পারি। এই যে রেঞ্জটা আমি বললাম, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, একটু বইতে আছে, খুব সহজ, মানে কয়েকবার দেখলেই মাথায় ঢুকে যাবে। তো প্রিন্টএফ, এন্টার আর ইন্টিজার, এটা স্ক্রিনে আমাদের আসবে ইউজারের কাছে। তো স্ক্যানএফ করো মানে আবার সেই কম্পিউটার মানে কিবোর্ডের থ্রুতে দাও ভ্যালু। ধরা যাক নামের ভ্যালু, আমি যেটা এক্সাম্পল নিলাম 20, আমি কিবোর্ডের মাধ্যমে 20 প্রেস করেছি, দিয়ে এন্টার দিয়েছি। এবার কম্পিউটার কি করে বোঝাচ্ছে, ইফ নাম mod 2 equal to 0, তাহলে প্রিন্ট করো % is even and % will be replaced by the value of num. Here value of num is 20, মানে কি প্রিন্ট হবে, 20 is even। এবার কারো একটা মনে হতে পারে যে ম্যাডাম ডাবল ইকুয়ালটা কেন দিয়েছে, তার রিজন হচ্ছে এই যে ইফ যে স্টেটমেন্টটা, এটা কি করছে, কম্পেয়ার করছে বিটুইন টু ভ্যালুস। মানে বাঁদিকে যেটা লেখা আছে নাম mod 2, এটার ইভ্যালুয়েট করে কি বেরোবে, যদি 20 হয় মিনস 20 mod 2, 20 mod 2 ভ্যালু কত, 0। একটু আগে দেখালাম আমি, রিমাইন্ডারের ভ্যালু 0, তাহলে 0 ইকুয়াল টু 0। যদি হ্যাঁ হয় মানে ট্রু হয় ভ্যালুটা, মানে 1, ট্রু মিনস 1 যদি রিটার্ন করে তাহলে হচ্ছে প্রিন্ট করো হচ্ছে % ইভেন নাম। এবার কেন ডাবল ইকুয়াল, কারণ কম্পেয়ার করছি। সিঙ্গেল ইকুয়াল দিলে কি হয় আমি বলেছিলাম, a ইকুয়াল টু 5, অ্যাসাইনমেন্ট অপারেটর, একটা ইকুয়াল দেওয়া মানে ডান দিকে ভ্যালুটা বাঁ দিকে অ্যাসাইন হবে। কিন্তু দুটো ইকুয়াল দেওয়া মানে হচ্ছে কম্পেয়ার হবে বিটুইন দ্য লেফট হ্যান্ড সাইড ভ্যালু অ্যান্ড দ্য রাইট হ্যান্ড সাইড ভ্যালু।
সেজন্য যখন মনে রাখতে হবে কম্পেয়ার করব তখন ডাবল ইকুয়াল দেবো। কিন্তু যখন ফ্লো চার্ট লিখছি তখন তো কোনো মানে আমি লজিক্যাল অ্যাপ্রোচ জাস্ট ওটা তো কোনো সিনট্যাক্স নয়, সেই জন্য ওখানে আমি সিঙ্গেল ইকুয়াল দিয়ে চেক করতেই পারি, তাতে সমস্যা নেই। ডাবল ইকুয়াল দিলেও খুব একটা সমস্যা হয় না। কিন্তু যেহেতু আমরা যখন ফ্লো চার্ট ফর্মে রয়েছে তখন আমরা ধরে নিই যে ওটা মানে শুধু লজিক্যাল দিকটা আমরা লিখবো, ম্যাথামেটিক্যাল যেমন আমরা লিখি এটা মানে কি এটা ইকুয়াল দিয়ে, সেই জন্য ফ্লো চার্টে আমরা লিখতেই পারি, সেটা তাতে অসুবিধা নেই। বাট প্রোগ্রাম লেখার সময় সিনট্যাক্সটা যেহেতু ইম্পর্টেন্ট সেই জন্য ডাবল ইকুয়ালটা কিন্তু মাস্ট, ডাবল ইকুয়াল না দিলে এটা ভুল দেখাবে। আর যদি আমরা নামে ভ্যালু 21 নিতাম সেটা হচ্ছে অড, তাহলে পার্সেন্টেজ অড মিনস 21 ইজ অড, এরকমভাবে প্রিন্ট হবে। এবার এরপর একটা গেট সিএইচ আছে। গেট সিএইচটা কেন আছে, কিছু কম্পাইলার এরকম হয় যে গেট সিএইচটা দেওয়ার পরে যদি না দিই কী হবে, যখন যে রেজাল্টটা আমাদের আসছে সেটা এত ফাস্ট দেখে বেরিয়ে যাবে মানে হিউম্যান আই সেটা ধরতে পারবে না, মানে হয়তো দেখালো রেজাল্টটা আমরা দেখতে পাবো না, বুঝতে পারবো না। সেই জন্য গেট সিএইচটা কেন দিই, গেট সিএইচ দেওয়ার কারণ হচ্ছে এটা মানে যতক্ষণ না ইউজার কিবোর্ড থেকে আর কোনো ক্যারেক্টার দিচ্ছে ততক্ষণ কিন্তু ও ওইখানে মানে আউটপুট স্ক্রিনেই দাঁড়িয়ে থাকবে, আউটপুট স্ক্রিনে দাঁড়িয়ে থাকবে এবং যে কোনো ক্যারেক্টার এনিথিং আমি দেবো ও সেটা আবার ওই এডিটারটা মানে যেখানে আমি কোডটা লিখেছি, ঠিক আছে, সেই কম্পাইলার এডিটারটাই ফিরে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আজকে হলো, মানে নেক্সট দিন আমরা অনেক কিছুই পড়াতে পারবো আরো, কারণ সি তো সবে শুরু, এরপর অনেক ভাস্ট ব্যাপার, অনেক বড়। একদম একদম। তো আই থিঙ্ক ভালো লাগবে জিনিসগুলো পড়তে পড়তে, ভীষণ ইন্টারেস্টিং। আমার তো সত্যি কথা বলতে মানে কোডিং শেখাতে কোডিং পড়াতে ভীষণ ভালো লাগে, এবং শুধু সি নয় অন্যান্য ল্যাঙ্গুয়েজও কিন্তু ভীষণ ভালো। এবং যেটা বড় কথা, কোডিং ইজ ফিউচার। এখন তো অনেক ছোট ছোট বাচ্চাদেরও কোডিংটা শেখানো হচ্ছে, মানে আজকের এই ক্লাস এই চ্যাপ্টারটা মানে অনেকের কাজে লাগবে, মানে এক্স্যাক্ট কোনো ক্লাসের জন্য নয়, কারণ সি সি প্লাস প্লাস জাভা পর 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 একদম স্কুলে, এবং স্কুলে তো বটে 9, 10, 11, 12 তো বটে, তারপরে যে কোনো বিটেক পড়ি আমি মানে বিএসসি পড়ি যা কিছু সিটা লাগবেই, এবং মানে খুব বেসিক কিছু জিনিস শেখালাম, এর পেছনে অনেক কিছু আরও শেখানো যায়। এবং আমি সবাইকে যেটা বলবো শুধু এই দু একটা প্রোগ্রাম কিন্তু নয়, বইতে যত কোড আছে ম্যাক্সিমামটা, এবং ইন্টারনেটে মানে প্রচুর প্রচুর রিসোর্সেস অ্যাভেলেবল, কোনো সমস্যা নেই। দেখে একটু 5-6টা প্রোগ্রাম দেখে করো, দেন সেটা না দেখে সেই কটা প্রোগ্রামে আগে শুরু করো, যেগুলো দেখলাম সেগুলো আগে না দেখে শুরু করি, তারপর নিজে আরো কোড ডেভেলপ করার চেষ্টা করে হয়ে যাবে। আমি কথা দিচ্ছি হয়ে যাবে, এটা সবার হয়ে যাবে। আমাদের সময় যেটা হতো কি দু একটা করতে পারছি মানে এর পরেরটাও পারবো, মানে একটা অ্যাডিকশন চলে আসে পুরো, তখন মনে হয় অন্য পড়াশোনা ছেড়ে দিয়ে এটা করি, দেখি তো পরেরটা পারছি কিনা। কিন্তু এটাও আমি এটা বলি যে অ্যাডিকশন কথাটা বললে না, এটা খুব মানে একটা হয়, অনেক স্টুডেন্টের কি হয় কোডিংটা খুব ভালো পারছে বাকি থিওরি পড়ছে না, সেটাও সমস্যা। যেটা বললাম তোমাকে রিপ্রেজেন্ট করবে তোমার মার্কশিট, ফলে দুটোই কিন্তু ব্যালেন্স করে করতে হবে। টাইমটা নিজে টাইম ভাগ করে নেবে যে এই টাইমে কোডিং করবো, দিনের এই টাইমে আমি অন্যান্য পড়াশোনা করবো বা অন্য কাজ করব, সবটাই হয়ে যায়। 24 ঘন্টা মানে প্রচুর টাইম, অনেক কিছু করা যায়। যাই হোক, আশা করি ভালো লেগেছে। আর পড়াশোনা করো, কোনো রকম জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই বলতে পারো। তো মোটামুটি আমরা পরের কোডটা তো যেতে পারি, তবে আই থিঙ্ক টাইমটা আমাদের শেষ হয়ে আসছে। হ্যাঁ, আর কিছুক্ষণ পাবো আমরা, ছোট করে যদি কিছু একটা। তো কোনো কোড না শুরু করে যেটা আমি বলতে পারি, ডিফারেন্ট কম্পাইলার অ্যাভেলেবেল আছে আমাদের, যেমন টার্বো সি, বোরল্যান্ড সি, ডেপসি, এই জিনিসগুলো তো অ্যাভেলেবল বটেই। এগুলো হচ্ছে উইন্ডোজে, কোড ব্লক অনেক কিছুই আছে আমাদের, মানে এখন তো অনেক রকম কম্পাইলার আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই। তো যেটা কথা সেটা হচ্ছে আর একটা লিনাক্স, এগুলো উইন্ডোজ বেসড বললাম, লিনাক্স বেসড যে আমাদের অপারেটিং সিস্টেমগুলো ইবান্টু বা আমাদের ফেডোরা, এই জিনিসগুলোতেও কিন্তু জিসিসি কম্পাইলারে কাজ করতে পারি। এবার যেটা একটা বলে দিই সেটা হচ্ছে ডেপসি প্লাস প্লাস বা জিসিসি কম্পাইলার, এইগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে গেট সিএইচ বা সিএলআর এসসিআর, এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে ইনক্লুড হয়তো হবে না। কিছু কম্পাইলার সব লাইব্রেরি ফাংশন সাপোর্ট করে এমন না, .io.h হেডার ফাইলটাই কিন্তু নেবে না। এই জিনিসগুলো একটু করতে করতে শিখে যাবো। টার্বোতে আমি যে প্রোগ্রামটা দেখালাম বেসিক্যালি টার্বোতে চলবে, পুরোটাই চলবে। আর একটা সেটা হচ্ছে ডেপসি প্লাস প্লাস বা জিসিসি, এইগুলোতে ওই ভয়েড মেইনটাও চলবে না, কারণ এখন ম্যাক্সিমাম কম্পাইলার কিন্তু ইন্ট মেইন এবং এই গেট সিএইচ এর বদলে রিটার্ন 0 এই কথাটাকে লিখতে হবে। তো এইগুলো মোটামুটি করতে থাকতে হবে। আর কম্পাইলার ফ্রিতেই অ্যাভেলেবেল আছে আমাদের ইন্টারনেটে, জাস্ট ইনস্টল করে নিতে হবে। একটু প্রচুর ইউটিউব ভিডিও আছে যে কীভাবে ইনস্টল করতে হয় এবং তার মধ্যে কীভাবে প্রোগ্রাম লিখতে হয়, সবটাই আমাদের অ্যাভেলেবেল আছে, ফলে কোনো সমস্যা হবে না। জাস্ট বইতে বা নেটে বা যে কোনো জায়গা থেকে রিসোর্স থেকে কী কী কোড আছে একটু লিখে নিয়ে দেন আমাদের কাজটা করতে শুরু করতে পারি।
আর ডিফারেন্ট বইও অ্যাভেলেবেল আছে, প্রচুর বই মার্কেটে অ্যাভেলেবেল, যেমন লেটাস সি পড়তে পারি, বালগুরু স্বামী যে বইটা আছে সেটা পড়তে পারি, কার্নিহান রিচি পড়তে পারি, অনেক বই আছে এখন, প্রচুর বই, সি এর কোনো সমস্যা নেই, ভালোই লাগবে মোটামুটি। হ্যাঁ একেবারে এবার স্টুডেন্টদের জন্য আর ছোট করে 2 মিনিট আমাদের হাতে রয়েছে, ঠিক 2 মিনিটে এবার ওদের কিছু টিপস আর কি। হ্যাঁ একদম নিশ্চয়ই। তো যেটা হচ্ছে, আমি যেটা নিজের এক্সপিরিয়েন্স বলতে পারি, প্রথম যখন কম্পিউটার সায়েন্স পড়তে শুরু করেছিলাম, সত্যি কথা বলি আমারও ভয় লাগতো, এবার আমি এইভাবেই কিন্তু করতাম, যেটা পুরো ক্লাস ধরে আমি বলছি, সেটা হচ্ছে বই দেখে কোডগুলো আগে মাথায় বুঝতাম যে, এবং যেটা আমি করলাম না ড্রাই রান, এখানে আমি স্ক্রিনে পুরো দেখাতে পারবো না, যেটা হচ্ছে নিজেরা যেটা করবে, এই স্টেপ বাই স্টেপ যা লেখা আছে সেইটার ভ্যালুগুলো, যেমন এই যে পার্সেন্ট অ্যাম্পারসেন্ট নাম, এই নামের ভ্যালু যদি 20 নিই, নাম ইকুয়াল টু 20 পাশে লিখবো, দেন ওই যে নামের উপরে ইফ নাম মড 2 ইকুয়াল টু 0, দেন নামের উপর 20 লিখলাম, মড 2 ইকুয়াল টু 0, তার মানে নামের ভ্যালুটা মড 2 হয়ে যে প্রিন্ট হবে ইভেন, এই জিনিসগুলো খাতায় লিখে করবো। এটা তো খুবই ছোট কোড, এর চেয়ে বড় কোড আমরা নেক্সট ক্লাসে পড়াবো, তো সেইটাতে দেখবো যে এই যে খাতায় লিখে যেটা করছে সেটা হচ্ছে ড্রাই রান বলে, মানে কোনো একটা প্রোগ্রাম যখন করছি তখন ফাইনাল করার আগে একটু ড্রাই রান কিন্তু খাতায় করে নেওয়াটা ইম্পর্টেন্ট, না হলে অসুবিধা হবে, এটা রাফ ওয়ার্ক মতন যেটাকে বলে। আর যেহেতু একেবারেই সময় নেই, একদম। অনেক থ্যাংক ইউ ম্যাম আপনাকে, এবং স্টুডেন্টদেরও খুব সুবিধা হলো। আবারও বলছি রেকর্ডেড থাকবে, সোশ্যাল সাইটে থাকবে, যে কোনো সময় পড়তে বসেই, কারণ এটা বেসিক শুরু হলে কিন্তু ঠিক এখান থেকেই শুরু হবে, তো একদম। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা মাথায় রেখো, সেভ করে রেখো আজকের এই ক্লাসটা, এবং সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো সিটিভিএন এর।